এখন তাদেরকে আবার স্যালুট দিয়ে সেই সব মিডিয়া হাউসরা তাদের সামনে আবার মাথা নত করে নমস্তে 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 করতেছে। আর ডাকসুর জিএসের তালিকা থেকে গোলাম আজমের নামটাই মুছে ফেলা। চকবাজার এলাকায় লিফলেট বিলি করতে গিয়ে অধ্যাপক গোলাম আজম গ্রেফতার হয়েছিলেন। সেই স্মারকলিপিটা ড্রাফট করেছিলেন মরহুম বিচারপতি আব্দুর রহমান, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, অধ্যাপক গোলাম আজমের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। 47-এ স্বাধীন হওয়ার পরে যখন কায়েদে আজম মোহাম্মদের জিনা প্রথম পূর্ব পাকিস্তানে আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে কার্জন হলের সামনে, তিনি যে বক্তৃতাটা করলেন, উপমহাদেশের ঢাকা ছিল বাংলা সাহিত্য, ভাষা এবং সংস্কৃতির রাজধানী। যখন আমরা আলাদা হয়ে বাংলাদেশ হয়ে গেলাম, এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কলকাতা কেন্দ্রিক কবি সাহিত্যিকরা তখন কলকাতাকে বাংলা ভাষার রাজধানী এবং সাহিত্যের রাজনীতি, সঙ্গীতের রাজনীতি করে তারা সেটা প্রচার করতে লাগলো। এই সমস্ত রামবামদের হাত থেকে ইতিহাস বিকৃতিকে রক্ষা করতে হবে। এখনই এই বিপ্লব হয়ে পারলো না 6 মাস, 6.5 মাস গণ অভ্যুত্থানের পরে। এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, ভিডিওতে আছে, এই আন্দোলনে ছিলাম, তার ছাত্ররা বলে আমরাই মাস্টার মাইন্ড। কি বলবেন কি আপনি? কি হাইজ্যাক? আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। এটা ছিনতাই করে লাভটা কি? শিবির কি করেছে বিশ্ববিদ্যালয়ে আর কি করেনি, এটা তো তোমার বক্তৃতা করে বলার দরকার নাই। ওই বিশ্ববিদ্যালয় ঢাকার ছাত্র আন্দোলনে যারা দিনে রাতে মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথের হলে হলে সংগ্রাম করেছে, লড়াই করেছে, গুলির মুখে জীবন দিয়েছে, ইতিহাস লেখার সময় ভুল লিখতে পারবে, মিথ্যা লিখতে পারবে, কিন্তু বেঁচে থাকা ওই মানুষের স্মৃতি আর চিন্তাকে তুমি পরিবর্তন করতে পারবে না। ওটাই হচ্ছে কিন্তু আসল সত্য। তেমনি ভাষা আন্দোলন ইতিহাসেও ভাষা সৈনিক ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজমের ইতিহাসটাও হাইজ্যাক শুধু না, গুম করে ফেলা হয়েছে। লজ্জা লাগে না? তামাদ্দুন মজলিস করে প্রিন্সিপাল আবুল কাসেম, আব্দুল মতিন, ভাষা সৈনিকরা, কত সিনিয়র লোকেরা 47-এ স্বাধীন হওয়ার পরে যখন কায়েদে আজম মোহাম্মদের জিনা প্রথম পূর্ব পাকিস্তানে আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে কার্জন হলের সামনে, তিনি যে বক্তৃতাটা করলেন যে উর্দু অ্যান্ড উর্দুর শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। ইউনিভার্সিটির ছেলেরা প্রতিবাদ করলেন, নো, এটা হতে পারে না। এই তো এই অংশের উপরে ভাষার অধিকারকে খর্ব করার এই বক্তব্যটা এই অংশের মানুষকে আন্দোলনে কিন্তু রাজপথে নামিয়ে দিল, নাকি বলেন? তারপরে কি হলো? 48-এ তখন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস ছিলেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম, বিপি ছিলেন অরবিন্দ ঘোষ। লেখা আছে, আপনি পড়েন রেকর্ডে। তার কিছুদিন পরে যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার লিয়াকত আলী খান আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে, এই অংশের আন্দোলনের ছাত্রদের ভাষা আন্দোলনের উত্তাল আন্দোলন দেখে তিনি এসেছিলেন ইউনিভার্সিটিতে বক্তব্য রাখছিলেন। তখন লিয়াকত আলী খানের কাছে একটা মেমোরেন্ডাম, একটা স্মারকলিপি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে ভাষার দাবির কথা, এই অংশের মানুষের স্বাধিকারের কথা তুলে ধরার সিদ্ধান্ত হয়েছিল। সেই স্মারকলিপিটা ড্রাফট করেছিলেন মরহুম বিচারপতি আব্দুর রহমান, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, অধ্যাপক গোলাম আজমের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জাস্টিস আব্দুর রহমান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিএস হিসেবে সেই স্মারকলিপি অধ্যাপক গোলাম আজম নিজেই পাঠ করেছিলেন এবং লিয়াকত আলী খানের কাছে হস্তান্তর করেছিলেন। চকবাজারে 48 সালের তামাদ্দুন মজলিস সহ ভাষার অধিকারের দাবিতে যখন আন্দোলনের সূচনা হলো, চকবাজার এলাকায় লিফলেট বিলি করতে গিয়ে অধ্যাপক গোলাম আজম গ্রেফতার হয়েছিলেন। তো আজকের ইতিহাসগুলোতে ভাষা আন্দোলনের কত আর্টিকেল, কত বই, কত কি, এগুলো তো বলাই হয় না। আর ডাকসুর জিএসের তালিকা থেকে গোলাম আজমের নামটাই মুছে ফেলা। তো এখন বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী, ভাষা সৈনিক অনেকে চলে গেছেন, এই কথাটা, এই সত্যটা কেন বলেন না? একজন বক্তা আজকে সেমিনারে সত্যই বলেছেন, তারা হচ্ছে এরাই যারা সত্যকে এড়িয়ে চলতে চায়, সত্যকে অস্বীকার করতে চায়, আর নিজেরা কোনো কাম না করে মুসলিম জাতিসত্তা, ইসলামী আদর্শ ঐতিহ্যের ধারক বাহক যারা, তাদের যে কোনো কৃতিত্ব হাইজ্যাক করে এরা কমিউনিস্ট, বামপন্থী, নাস্তিকদের ঘাড়ে তারা নিয়ে যেতে চায়। এই অপরিণামদর্শী যাত্রা থেকে আমাদের সভ্যতা, আমাদের বাংলাদেশ, আমাদের প্রজন্মকে রক্ষা করা হচ্ছে আমাদের এখনকার এই জুলাই অভ্যুত্থানের নতুন উত্তরাধিকার
এই মুগ্ধ সাহিত্যের যারা উত্তরাধিকার, সেই নতুন প্রজন্মের অপ্রতিরোধ্য বাংলাদেশের এখন এটা দায়িত্ব হয়ে পড়েছে এই সমস্ত রামবামদের হাত থেকে ইতিহাস বিকৃতিকে রক্ষা করতে হবে। উপমহাদেশের ঢাকা ছিল বাংলা সাহিত্য, ভাষা এবং সংস্কৃতির রাজধানী। যখন আমরা আলাদা হয়ে বাংলাদেশ হয়ে গেলাম, এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কলকাতা কেন্দ্রিক কবি সাহিত্যিকরা তখন কলকাতাকে বাংলা ভাষার রাজধানী এবং সাহিত্যের রাজনীতি, সঙ্গীতের রাজনীতি করে তারা সেটা প্রচার করতে লাগলো। এখানকার শিল্পী সাহিত্যিকরা কলকাতায় গিয়ে মনে হয় যেন মধুচন্দ্রিমায় গিয়েছে। ওই যে তসলিমা নাসরিন বলেছে যে 47-এর সীমানাটা রাবার দিয়ে তুলে দিয়ে দুই বাংলাকে এক করে ফেলো। ওনারা অখণ্ড বাংলার স্বপ্ন দেখেন। আমাদের 55,126 বর্গমাইলের সীমানাটা ওনাদের পছন্দ হয় না। ওনারা নেহেরু ডক্টরিনের যে স্বপ্ন, অখণ্ড ভারতের স্বপ্ন এখনো দেখেন। ভারতের নতুন লোকসভার যে ভবন করা হয়েছে, সেই ভবনে যে মানচিত্রে স্থাপন করা, যে সেখানে বাংলাদেশ, আসাম সহ সেই এক বিশাল অংশ নিয়ে এমন করে মানচিত্র রেখে দেওয়া হয়েছে, এগুলো প্রমাণ করে বাংলাদেশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তি। ভারতকে দেশ হিসেবে আমরা শত্রু মনে করি না, রাষ্ট্র হিসেবে আমরা শত্রু মনে করি না, ভারতের জনগণকে শত্রু মনে করি না, কিন্তু ভারতের এখন ক্ষমতাসীন যে শাসক বিজেপি, চরম সাম্প্রদায়িক কর্তৃত্ববাদী একটা প্রতিক্রিয়াশীল শক্তি হচ্ছে সেই বিজেপি। তারাই এদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে, ইসলামী শক্তির বিরুদ্ধে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, আমাদের অখণ্ডের স্বাধীন সীমানার বিরুদ্ধে ওরাই সবসময় ষড়যন্ত্র করে। আর এই দেশে আধিপত্যবাদের কিছু দোসর আছে, ফ্যাসিস্টের কিছু দালাল আছে, কিছু সেবাদাস আছে, ওখানকার খুদকুড়ো খায়, পেইড বুদ্ধিজীবী, পেইড এডিটর, কিছু মিডিয়া হাউস আছে, নানান দিক থেকে তাদের মান্না সালোয়া আসে, আর ওখানকার গুণগান গায়। এই স্বাধীন বাংলাদেশের অখণ্ডতা, এই অস্তিত্ব এবং এগুলো রক্ষার জন্য আমাদের দেশে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু কিছু কর্পোরেট হাউস, কিছু মিডিয়া হাউসে বসে বসেও কিন্তু গোপন ষড়যন্ত্র হয় যে কি করে আমাদের জাতিসত্তার অগ্রগতিকে নিশ্চিহ্ন করা যাবে। আজকে 52 থেকে 24-এর এই দীর্ঘ গণ অভ্যুত্থানের আন্দোলনের অপ্রতিরোধ্য বাংলাদেশের এই ছোট্ট ইতিহাস তুলে ধরে আজকের যে সেমিনার হচ্ছে, আমি সেখানে দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশের যত গণমাধ্যম, সাংবাদিকতা যারা করছেন তারা আপনারা আমাদের ভাই, এদেশের নাগরিক, আপনারা দেশপ্রেমিক, আমরা বিশ্বাস করি, কিন্তু আপনাদের কোনো ভূমিকা, কোনো কথা, কোনো লেখনী, কোনো কথা যদি আধিপত্যবাদী শক্তির পক্ষে যায়, যারা আমাদের স্বাধীন সীমানাকে বরদাস্ত করে না, আমাদের পানি দিতে চায় না, আমাদের বর্ডার কিলিং করে, কানেক্টিভিটির নামে আমাদের রাস্তার উপর দিয়ে তারা তাদের দেশের বুকের উপর দিয়ে তারা অন্যায়ভাবে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য বৈষম্যের মধ্য দিয়ে তারা তাদের অর্থনীতি, রাজনীতি, ব্যবসা সব কিছু তাদের মর্জিতে আমাদের চলতে হবে। আর আপনাদের লেখনীতে যদি তাদের ইচ্ছা পূরণ হয়, বুঝতে হবে আপনারা কাদের সেবাদাস, কাদের দোসর। এই ব্যাপারে দেশপ্রেমিক হতে হবে গণমাধ্যমকে। বিদেশে বন্ধু থাকবে আমাদের, কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না। বিদেশে আমাদের বন্ধু থাকবে, আমরা সকলের সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কে হবে, নির্বাচনে কে যাবে আর যাবে না তা যদি একটা দেশের পররাষ্ট্র সচিব এসে এখানে উকালতি করে, এরা কি বন্ধু? এরা হচ্ছে শত্রু, এরা প্রভুত্বের ভূমিকা পালন করে। আর এদেশের যেসব পত্র পত্রিকা তার দালালি করে, তাদের পক্ষে কথা লেখেন, কলামিস্টরা লেখেন। এখন সরকার পরিবর্তন হয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসছেন, এখন তাদেরকে আবার স্যালুট দিয়ে সেই সব মিডিয়া হাউসরা তাদের সামনে আবার মাথা নত করে নমস্তে 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 করতেছেন।